আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব সাপ্লাই চেইনের কয়েকটি ইম্পর্টেন্ট উইংস এবং কম্পোনেন্টস নিয়ে। আমরা সাপ্লাই চেইনের অনেক বিষয় জেনেছি, ডেফিনিশন জেনেছি, এইমস জেনেছি, অবজেক্টিভস জেনেছি এবং রেসপন্সিবিলিটিস নিয়ে, মেজর রেসপন্সিবিলিটিস নিয়ে ইতিপূর্বে আমরা কথা বলেছি। নাও, 3 উইংস অফ মডার্ন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের 3টা মেজর উইংস আছে। সেটা হলো, একটা হলো সাপ্লাই ম্যানেজমেন্ট, ডিমান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা কি? সাপ্লাই ম্যানেজমেন্ট ইনভলভস ডেভেলপিং রিলেশনশিপ অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ সাপ্লায়ার্স। আমরা যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তারা বিভিন্ন সাপ্লায়ার থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ভেন্ডর থেকে ম্যাটেরিয়ালস প্রকিউর করি। যদিও আমরা অন পেমেন্ট ম্যাটেরিয়ালস প্রকিউর করছি, কিন্তু আমার সাপ্লায়ারের সাথে, আমার ভেন্ডরের সাথে আমার একটা রিলেশনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ রিলেশনশিপ এবং ইন্টিগ্রেশন যদি না থাকে, আমার সাপ্লায়ার যদি আমাকে ফিল না করে, আমার সাপ্লায়ার যদি আমাকে সময় মতো একটা ম্যাটেরিয়াল সাপ্লাই না দেয় বা ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে যদি দেরি করে, এতে করে যে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে, আমার প্রোডাকশন হ্যাম্পারের কারণে আমার কোম্পানি লসের সম্মুখীন হবে, আমি সময় মতো কাস্টমারের ডিমান্ড মিট করতে পারবো না, এই জিনিসটা যদি সে হার্ডলি ফিল না করে, তাহলে আসলে তার সাথে এবং ওই ভেন্ডরের সাথে প্রপারলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করা, সাপ্লাই চেইন সাকসেসফুলি করা সম্ভব হবে না। সো দ্যাট ভেন্ডরের সাথে, সাপ্লায়ারের সাথে গুড রিলেশন, ফ্রেন্ডলি রিলেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, আমরা ডিমান্ডের সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করা সম্ভব নয়। ইট ইউজেস টেকনিক্স অফ ফোরকাস্ট ডিমান্ড অ্যাকুরেটলি। আমার আগামী 3 মাস পরে মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড আসতে পারে, ডিমান্ড চেঞ্জ হবে কি হবে না, কী হারে ডিমান্ড চেঞ্জ হতে পারে, সেই ডিমান্ডের সাথে তাল মিলিয়ে যদি আমরা সাপ্লাই চেইন না করি, তাহলে এটা কিন্তু সাকসেসফুল হবে না এবং আমাদের অর্গানাইজেশন ক্ষতির সম্মুখীন হবে। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন এক সময়ে মার্কেট লিডার ছিল মোবাইল ফোনের ক্ষেত্রে নোকিয়া। এই নোকিয়া ডিমান্ড চেঞ্জের সাথে সাথে, কাস্টমারদের রুচি চেঞ্জের সাথে সাথে তারা নিজেদের বিজনেসের মধ্যে, প্রোডাক্টের মধ্যে চেঞ্জ আনে নাই। বিধায় বর্তমানে মোবাইল মার্কেটে কিন্তু নোকিয়া উধাও হয়ে গেছে। সো দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্য ফোরকাস্টিং অফ ডিমান্ড। ডিমান্ডের সাথে মিল রেখে তাহলে আমাদেরকে প্রোডাকশন করতে হবে এবং প্রোডাক্ট ভ্যারাইটি আনতে হবে। আর তার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন লজিস্টিক্স ম্যানেজমেন্ট। লজিস্টিক্স হলো কি, সুইটেবলি ম্যানেজ দ্য মুভমেন্ট অ্যান্ড ফ্লো অফ দ্য গুডস। আমি সোর্স থেকে, ভেন্ডরের কাছ থেকে ম্যাটেরিয়ালসটা আইদার ভেন্ডর পাঠাতে পারে অথবা আমাকে কালেক্ট করতে হতে পারে, কিন্তু দেয়ার আর লটস অফ ওয়ে অফ ট্রান্সপোর্টেশন। আমি কোন ম্যাটেরিয়ালসটা রেলে আনলে সুবিধা হবে, কোন ম্যাটেরিয়ালসটা এয়ারে আনলে সুবিধা হবে, কোন ম্যাটেরিয়ালসটা আমি ওপেন ট্রাকে আনতে পারবো, কোনটা ওপেন ট্রাকে আনা যাবে না, কভার ব্যান্ড লাগবে, কোনটার জন্য আমি সি ইউজ করব, এই জাতীয় ট্রান্সপোর্টেশন মোডগুলা ডিসিশন নেওয়া, ট্রান্সপোর্টেশন মোডগুলাকে সুইটেবলি ডিসাইড করা, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট উইংস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সাপ্লাই চেইন ম্যানেজার। কারণ দেখা যাচ্ছে, যেমন একটা কাঁচের জিনিস আমি ওপেন ট্রাকে দিয়ে দিলাম, ভাঙ্গা রাস্তায় ঝাঁকানির কারণে আমার ম্যাটেরিয়ালসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমি কিভাবে প্যাক করব, এবং সেই হিসেবে আমার সোর্সকে, আবার ভেন্ডরকে বলে দিতে হবে যে আমার এই ম্যাটেরিয়ালসগুলো ওই লোকেশনে যাবে, সেখানকার রাস্তাঘাটের অবস্থা এমন, আপনি এইরকম সুইটেবল ট্রান্সপোর্টেশন ইউজ করে আমাকে দিতে হবে। কারণ যদি লজিস্টিক্স মোড এবং ট্রান্সপোর্টেশন মোড যদি সঠিক না হয়, তাহলে কিন্তু সঠিকভাবে ম্যাটেরিয়ালসটা ফ্যাক্টরিতে পৌঁছবে না এবং রাস্তাঘাটের মধ্যে ম্যাটেরিয়ালসের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। আর লজিস্টিক্স ম্যানেজমেন্টের আরেকটা পার্ট হলো কারেক্ট ইনফরমেশন, রাইট টাইমে রাইট ইনফরমেশন পাওয়া। কারণ নাও ইট ইজ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফরমেশন ডাটা যদি কারেক্ট না হয়, তাহলে এটা ডিসিশন মেকিং কারেক্ট হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং কোন প্রোডাক্ট বাজারে এসেছে, নতুন কি এসেছে, অল্টারনেটিভ কি এসেছে, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কোনটা, এই জাতীয় ইনফরমেশনগুলো কালেক্ট করা, সমন্বিত পাওয়া, দ্যাট ইজ অলসো ম্যাটার অফ লজিস্টিক্স ম্যানেজমেন্ট। নাও
আমরা জানলাম উইংস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই উইংসের ক্ষেত্রে ফ্রম ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এবং আমি ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট করছি, কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। আমি যেমন আমার সোর্স থেকে কালেকশন করছি, আমার ভেন্ডর থেকে প্রকিউর করছি, আমার ভেন্ডরের কাছে আমি একজন কাস্টমার, আবার আমি প্রকিউর করার পরে যেখানে আমি সাপোর্ট সার্ভিস দিচ্ছি, যেমন আমার প্রোডাকশন ম্যানেজমেন্ট, আমার আরেকজন কাস্টমার। কারণ আমাকে চিন্তা করতে হবে আমি যে প্রোডাক্টটা আমার কাছে স্টোরেজ করেছি প্রকিউর করে, সেটাও সুইটেবলি কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালসকে সময় মতো প্রোডাকশনের ডিমান্ড অনুযায়ী তার কাছে আমাকে সাপ্লাই দিতে হবে, তার কাছে আমাকে ডেলিভারি দিতে হবে, এবং এতে যদি এফেক্ট হয় তাহলে কিন্তু আমার প্রোডাকশন হ্যাম্পার হবে। এই ফিজিক্যাল ফ্লোর ক্ষেত্রে তিনটা বডি অঙ্গভাবে জড়িত, দ্যাট ইজ হলো সাপ্লায়ার্স, ইন কোম্পানি অ্যান্ড কাস্টমার। আগেও বলেছি আমার সাপ্লাইয়ের কাছে আমি কাস্টমার, আমি যাকে ডিস্ট্রিবিউশন করছি সাপোর্ট দিচ্ছি সে আবার আমার কাস্টমার। এখানে ফিজিক্যাল ফ্লোর ক্ষেত্রে ইন কোম্পানিতে ফিজিক্যাল ফ্লোর ক্ষেত্রে আমার সাপ্লায়ারের সাথে ট্রানজ্যাকশন থাকবে, আবার আমি যাকে ডেলিভারি দিচ্ছি আমার কাস্টমার যিনি তার সাথে আমার সম্পর্ক থাকবে। ইনফরমেশনের দ্বিমুখী হবে, আমি সাপ্লায়ারের থেকে ইনফরমেশন নেব, আবার আমি আমার কাস্টমার যিনি ওনাকে আমি আবার ইনফরমেশন দেবো যে বর্তমানে এই প্রোডাক্ট চলছে বা এটার অল্টারনেটিভ এই প্রোডাক্ট ইউজ করা যায়। ফাইন্যান্সিয়াল ফ্লোর ক্ষেত্রে আমি আমার ভেন্ডরকে পে করছি, আবার আমি আমার কাস্টমার যার কাছে আমি সেল করছি তার কাছ থেকে কিন্তু আমি আবার পেমেন্ট নিচ্ছি। ইন্টিগ্রেটেড লজিস্টিক্সের ক্ষেত্রে সাপ্লায়ার এবং কাস্টমারের সাথে ইন্টিগ্রেশন থাকতে হবে ফিজিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে। যেমন আমি যেমন চাচ্ছি যে আমার ভেন্ডর সুইটেবলি সুন্দরভাবে আমার ম্যাটেরিয়ালসটা আমার ডোরে পৌঁছে দেবে, তেমনি আমার কাস্টমার প্রত্যাশা করে বা আমাকেও সেই প্ল্যানটা রাখতে হবে আমি যাতে সুইটেবলি আমার কাস্টমারের কাছে ম্যাটেরিয়ালসটা পৌঁছে দিতে পারি। ইনফরমেশন ফ্লোর ক্ষেত্রে ঠিক সেম, আমার ভেন্ডর সাপ্লায়ারের কাছ থেকে প্রপার ইনফরমেশন আমাকে পাইতে হবে এবং প্রপার ইনফরমেশন আমার কাস্টমারকে আমার দিতে হবে, এবং আমার কাস্টমারের কাছ থেকে প্রপারলি আমার কাস্টমারের ফিডব্যাক কি, তার স্যাটিসফ্যাকশন লেভেল কি, সেই জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ইনক্লুডিং পারচেজ ফ্লোটা আমি আমার ভেন্ডর থেকে পারচেজ করছি, আমার কাস্টমার আবার আমার কাছ থেকে পারচেজ করছে। সেলের ক্ষেত্রে আমার ভেন্ডর আমার সাপ্লায়ার আমার কাছে সেল করছে, আমি আবার আমার কাস্টমারের কাছে সেল করছি। তাহলে এই ফিজিক্যাল ফ্লোগুলা বোথ সাইড কাস্টমার এবং সাপ্লায়ার, ভেন্ডর, সোর্স তাদের সাথে ইন্টিগ্রেশনটা অত্যন্ত স্মার্টলি হতে হবে, দেন ইট ইজ পসিবল টু ম্যানেজ এ সাকসেসফুল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ইনফরমেশন ইন দ্য সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইন ইনফরমেশনের ক্ষেত্রে যেমন সাপ্লায়ার আমরা সোর্স, সবসময় আমরা অল্টারনেটিভ সোর্স খুঁজি, ভালো সোর্স খুঁজি। একটা সোর্স থেকে আমি 6 মাস, 1 বছর, 2 বছর ম্যাটেরিয়ালস প্রকিউর করতেছি, তারপর আবার আমাকে দেখতে হবে এটার রিলেটেড, এটার কম্পিটিটর আরও ভালো কোয়ালিটিফুল কম্পিটিটিভ প্রাইসে কোনো প্রোডাক্ট আসছে কিনা। এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সব কিছু ম্যানুফ্যাকচার করি না, যেমন আমি আরএমজিতে আছি, আমরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার করি কিন্তু অ্যাক্সেসরিজ আমরা প্রকিউর করি, বাই করি, অন্য সাপ্লায়ারের কাছ থেকে, অন্য প্রডিউসারের কাছ থেকে বাই করে দেন আমরা আমাদের ফিনিশড গুডসটাকে ফিনিশ করি, এবং সেই অনুযায়ী আমরা ওয়্যারহাউসে স্টোরেজ করি একটা সার্টেন টাইমের জন্য, এবং নির্দিষ্ট সময়ে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, কাস্টমারের লিড টাইম অনুযায়ী, টার্গেটেড টাইম অনুযায়ী আমরা সেটা ডেলিভার করি, যাতে করে আমাদের সেলস ভলিউমটা টার্গেট ফিল আপ করে। কারণ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এবং বিশেষ করে বিজনেস অর্গানাইজেশনের টার্গেট হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড আর্নিং দ্য প্রফিটস। আমার সেলস ভলিউম যদি ফুললি ফিল আপ না হয় তাহলে আমার কাঙ্ক্ষিত প্রফিট আসবে না, সেটা মনে রেখে আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই অনুযায়ী লিড টাইমটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কাস্টমারের কাছে যদি 15 তারিখে আমার ম্যাটেরিয়ালস পৌঁছানোর কথা থাকে, আমাকে চেষ্টা করতে হবে 13 তারিখ বা 14 তারিখ, অর্থাৎ 2-1 দিন আগে পৌঁছানো, নট ফর লেট। কারণ ডিলে ডেলিভারি যদি হয় তাহলে কাস্টমারের মেন্টালিটি নষ্ট হয়ে যেতে পারে, এবং আমার কাস্টমারও সে আরেকজনের কাছে কমিটেড থাকতে পারে যে আমি এই 16 তারিখে আপনাকে মাল ডেলিভারি দিব। তো যদি আমি 15 তারিখের মধ্যে তার কাছে পৌঁছাতে না পারি তাহলে সেও তার কমিটমেন্ট রক্ষা করতে পারবে না। আর এই ডেলিভারি লিড টাইমের পাশাপাশি আমাদেরকে প্রোডাকশন লিড টাইম একটা বিষয় আছে। আমার প্রোডাকশনকে আমি বললাম যে 30 তারিখের মধ্যে আমার 10,000 গার্মেন্টস আমার রেডি করে দিতে হবে, কিন্তু তাকে যদি
তার লিড টাইম, ম্যানুফ্যাকচারিং টাইম কত লাগবে, কাটিংয়ের জন্য কত সময় লাগবে, সুইংয়ের জন্য কত সময় লাগবে, তারপরে অল ওভার প্রিন্ট থাকতে পারে, এমব্রয়ডারি থাকতে পারে, এরপরে ফিনিশিং জন্য সময় থাকতে পারে। এটার জন্য সাফিসিয়েন্ট টাইম আমাকে কনসিডার করে তাকে দিতে হবে। আমি 30 তারিখ প্রোডাক্টটা চাচ্ছি, প্রোডাকশানে যদি আমি সব ম্যাটেরিয়ালস 27 তারিখ 28 তারিখ দিয়ে বলি যে আমার ম্যাটেরিয়ালস কই, তাহলে কিন্তু আমরা সেই আউটপুটটা পাওয়ার প্রত্যাশা করতে পারি না। সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্ল্যান, সোর্স, মেক অর বাই অ্যান্ড in time delivery and fill up the sales target. The 5 components of typical supply chain and IT support. IT support নিয়ে এখন না বললেই নয়, কারণ nowadays everything is automation, everything is integration, everything is online. প্রত্যেকটা জিনিস সফটওয়্যার কন্ট্রোলড, so that IT is very much important for every stage, either production, support service, finance, supply chain management, all as human resource also. So আমাদেরকে এখানে যে 5 কম্পোনেন্ট সেটা থাকতে হবে প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার অ্যান্ড রিটার্ন। প্ল্যান অবশ্যই থাকতে হবে, কারণ প্ল্যান এবং টার্গেট গোল এটা যদি না থাকে তাহলে কোনো ম্যানেজমেন্টই সুইটেবলি করা যায় না। আমি কি করব, আগামীকাল কি করব, 1 মাস পরে কি করব, এটার মিনিমাম একটা গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা প্ল্যান আমার থাকতে হবে, এবং দেয়ার শুড বি সাম ওয়ে অফ অ্যাকশন টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান। দেন সোর্স, আমি আগেই প্ল্যান যখন করব তখনই চিন্তা করতে হবে যে আমি র মেটেরিয়ালসটা কোন সোর্স থেকে প্রকিউর করব, স্পেয়ার পার্টস কোথায় থেকে প্রকিউর করব, ফিনিশিং ম্যাটেরিয়ালস সেটা আমি কোথায় থেকে প্রকিউর করব, এই জিনিসটা আগে আমার সিলেক্ট করতে হবে। এবং সোর্স যদি সুইটেবল না হয় তাহলে কোয়ালিটিফুল র মেটেরিয়ালস পাওয়া যাবে না, আর র মেটেরিয়ালস যদি কোয়ালিটিফুল না হয় তাহলে ফিনিশড গুডস কোয়ালিটিফুল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মেক অর বাই, যেটা বললেন ম্যানুফ্যাকচারিং স্টেজে আমাকে চিন্তা করতে হবে কোন জিনিসটা আমি নিজে মেক করব, কোনটা আমি বাই করব, সেটা আমাকে প্ল্যান করার সময় ডিসিশন নিয়ে নিতে হবে। ডেলিভার, নোন এজ লজিস্টিক্স, ডেলিভারির ক্ষেত্রে আগেই আমার কাস্টমারের সাথে, যেমন আমি সাপ্লায়ারের সাথে আগেই কন্ট্যাক্ট করি যে আপনি যে আমার ম্যাটেরিয়ালসটা ডেলিভারি দিবেন কোন মোডে দিবেন, কভার ভ্যানে পাঠাবেন, কোন লোকেশনে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, প্যাক সাইজটা কীরকম হবে, এবং প্যাকিং কীভাবে হবে, এটা কি কাঠের বক্সে হবে নাকি পেপার কার্টন হবে নাকি ব্যাগসে হবে, সেই জিনিসটা আগে ডিসাইড করে নিতে হবে। দেন রিটার্নের ক্ষেত্রে কোনো না কোনো কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরেও ম্যাটেরিয়ালস ডেলিভারির ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ম্যাটেরিয়ালস একটু ড্যামেজ হতে পারে, ডিফেক্ট হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টার্মস এবং কন্ডিশনে আমরা যাদের সাথে কন্ট্যাক্ট করি তাদের সাথে টার্মস থাকে, আপনার ম্যাটেরিয়ালস আমার যেভাবে যে ডিজাইন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আপনাকে আমার ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে। যদি পথে কোনো দুর্ঘটনা হয়, পথে কোনো কিছু ডিফেক্ট হয়, তাহলে দ্যাট শুড বি রিটার্ন ব্যাক, আপনাকে সেটা রিপ্লেস করে দিতে হবে। ঠিক তেমনি আমরাও আমাদের কাস্টমারের সাথে এরকম কমিটেড থাকি যে উই শুড ডেলিভার দ্য গুডস অ্যাজ পার ইউর ডিমান্ড অ্যান্ড ইউর ডিজাইন। আপনার ডিজাইন অনুযায়ী, আপনার ডিমান্ড অনুযায়ী আমরা পৌঁছাবো। যদি রাস্তাঘাটে ট্রান্সপোর্টেশন কোনো প্রবলেম হয়, উই শুড রিপ্লেস দিস। তাহলে আমরা বুঝতে পারলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই 5টি কম্পোনেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে সঠিকভাবে এবং সুইটেবলি যখন ইমপ্লিমেন্ট করা যায়, দেন ইট ইজ পসিবল টু অ্যাচিভ দ্য টার্গেট অ্যান্ড আর্ন দ্য প্রফিট। সাপ্লাই চেইন কম্পোনেন্টস নিয়ে আমরা কথা বলছি, সেখানে আরও কিছু কম্পোনেন্টস আছে, যেটা হলো দ্য সাপ্লাই চেইন হ্যাজ বেসিক্যালি 4 কম্পোনেন্টস। এর আগে 5 কম্পোনেন্টস নিয়ে কথা বলছি, আর 4টা কম্পোনেন্ট যেখানে সাপ্লাই চেইন সঠিকভাবে যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু কোম্পানি সাস্টেইন করতে পারবে না। দ্যাট ইজ প্রোডাকশন। কারণ প্রোডাকশানে যদি আমি সময় মতো র মেটেরিয়ালস ডেলিভারি না দিই, সময় মতো যদি আমি স্পেয়ার পার্টস ডেলিভারি না দিই, সময় মতো যদি আমি ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ডেলিভারি না দিই, তাহলে কিন্তু প্রোডাকশন তার টার্গেট অ্যাচিভ করতে পারবে না। আর প্রোডাকশন সময় মতো, প্রোডাকশন হ্যাম্পার হওয়া মানে হিউজ পরিমাণ লস্ট, লেবার লস্ট, ওয়ার্কিং আওয়ার লস্ট এবং ম্যান আওয়ার লস্ট। সুতরাং এই লসগুলা অবশ্যই আমাদেরকে রিকভার করতে হবে, যাতে না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। ইনভেন্টরি, আমি কোন ম্যাটেরিয়ালস কী পরিমাণে, হাউ মেনি অ্যান্ড হাউ মাচ অ্যান্ড হোয়েন আমি সেটা স্টোরেজ করব, কতদিন আমি ওয়ার হাউসে রাখবো, সেই জিনিসটা ডিসিশন নিতে হবে। কারণ নাও ইট স্পেস ইজ ভেরি কস্টলি। আমি হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস প্রকিউর করে স্পেসে রেখে দিলাম, এটা দীর্ঘদিন থাকার কারণে আমার স্পেস অকুপাইড হয়ে থাকলো, এরপর দীর্ঘদিন থাকার কারণে ম্যাটেরিয়ালস ড্যামেজ হতে পারে, ফিলপারেজ হতে পারে, এবং সেটা তার
স্ট্রেংথ হারাতে পারে, কোয়ালিটি হারাতে পারে, সুতরাং সেই ধরনের রিস্ক আমরা নেব না। সেই জন্য আমাকে এই ক্ষেত্রে ফোরকাস্টিং করে মিনিমাম অর্ডার লেভেল আমরা সেটা মেনটেন করি এবং সেটা করতে হবে। ডিস্ট্রিবিউশন, আমি যাকে সাপোর্ট দিচ্ছি প্রোডাকশনের জন্য, হি ইজ মাই কাস্টমার। সবসময় চিন্তা করতে হবে তাকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রকার ইন্টারাপশন না হয়, সে যাতে কোনোভাবে আমার কারণে সাপ্লাই চেনের ম্যাটেরিয়ালসের ডেলিভারির কারণে, স্টোরেজ থেকে ম্যাটেরিয়ালস ডেলিভারি ডিলে হওয়ার কারণে যাতে প্রোডাকশন হ্যাম্পার না হয়, সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেন পেমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব কিছুর মূলেই রয়েছে পেমেন্ট যদি সুবিধা মতো ভাবে সঠিকভাবে করা না যায় তাহলে সব কিছু হ্যাম্পার হবে। আমি যদি আমার ভেন্ডরকে ঠিকমতো পেমেন্ট না দিই তাহলে সে আমাকে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস দেবে না, সে আমার লিড টাইমে ম্যাটেরিয়ালস দেবে না, সে ডিলে করবে, তাহলে আমার হ্যাম্পার হবে। ঠিক তেমনি আমি আমার কাস্টমারের কাছ থেকে যথাসময়ে পেমেন্ট চাইবো, আর সেটার জন্য আমাকে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, কাস্টমারের লিড টাইম অনুযায়ী যথাসময়ে আমাকে ম্যাটেরিয়ালস ডেলিভারি দেওয়ার জন্য কমিটেড টাইমে সেটা আমাকে পৌঁছানো এনশিওর করতে হবে। দেন উইল গেট দ্য পেমেন্ট ফ্রম দ্য কাস্টমার্স ইন টাইম। সুতরাং আমরা সাপ্লাই চেনের উইংস নিয়ে কথা বললাম, কম্পোনেন্টস নিয়ে কথা বললাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কমেন্টস থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা সেটা কমেন্টস বক্সে আপনারা সেটা কমেন্টস করতে পারেন, আমাদেরকে মেইলও করতে পারেন। আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।